আসসালামু আলাইকুম। লিস্ট অফ হেডিং এর সেকেন্ড পার্টে সবাইকে ওয়েলকাম করতেছি। তো লিস্ট অফ হেডিং এর ফার্স্ট পার্টটা আমাদের শেষ। ফার্স্ট পার্টের সামারিটা আমি আপনাদেরকে একটু শর্টে বলে দিব, আর ফার্স্ট পার্টের যে ভিডিও লিংক এটা ডেসক্রিপশন এবং আই বাটনের মধ্যে আমি দিয়ে দিব। আপনারা অফকোর্স ফার্স্ট পার্টটা দেখবেন। ফার্স্ট পার্টটা দেখে ফেললে আজকের এই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখা আপনাদের জন্য অনেক ইজিয়ার হবে। তো লিস্ট অফ হেডিং সলভ করার প্রথম টেকনিক হলো প্রথমে লিস্ট অফ হেডিং থেকে কিওয়ার্ডগুলো দাগাতে হবে। আমাদের কিন্তু কিওয়ার্ড দাগানোর কাজ শেষ, এটা আমরা ফার্স্ট পার্টেই করে ফেলছিলাম। এই যে সবগুলো কিওয়ার্ড দাগানো শেষ। সো ফার্স্ট পার্টটা যদি আপনারা দেখে ফেলেন তাহলে আপনাদের খুব ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কিভাবে কিওয়ার্ড দাগাতে হয়। আচ্ছা, সেকেন্ড টেকনিকটা হলো প্যাসেজ থেকে মেইন আইডিয়া দাগাতে হবে। এইটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা মেইন আইডিয়াটা দাগাবো এবং সাপোর্টিং আইডিয়াগুলো বাদ দিব, অথবা উদাহরণ যদি থাকে সেই উদাহরণগুলো বাদ দিয়ে দিব। মেইন আইডিয়াটা কিভাবে দাগাতে হবে, সাপোর্টিং আইডিয়া কিভাবে দাগাতে হবে, এই ডিটেলটা যদি আপনি বুঝতে চান সেজন্য আপনাকে অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে আসতে হবে। আবারও বলতেছি, লিংক ডেসক্রিপশন এবং আই বাটনের মধ্যে দেওয়া থাকবে, সো প্লিজ ডোন্ট মিস দ্য ফার্স্ট পার্ট। ওকে, এখন আমরা কোয়েশ্চেন সলভিং এর মধ্যে চলে যাই। বি নাম্বার, Djoser was the first king of the third dynasty of Egypt and the first to build in stone. তো জোসেরের ব্যাপারে এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছে যে সে ফার্স্ট কিং ছিল, থার্ড ডাইনেস্টির হাবিজাবি। তো এই সব লাইনগুলো আমাদের আলটিমেটলি দরকার নাই। সো যে লাইনগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা কেটে দিব। এখানে আমরা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছি না। আচ্ছা, পরে লেখা প্রায়র টু জোসেরস রেইন মানে হচ্ছে রাজত্বকাল। খুব ভালো একটা ভোকাবুলারি। ওকে, তো জোসেরের রাজত্বকালের পূর্বের কথা বলতেছে। এই যে প্রায়র টু মানে পূর্বে, জোসেরের রাজত্বকালের পূর্বের কথা। তো পূর্বের কথা কি, যে টুম্বস ওয়্যার রেক্টেঙ্গুলার মনিউমেন্টস, অর্থাৎ জোসেরের রাজত্বকালের আগে কবরগুলো অর্থাৎ টুম্বগুলো রেক্টেঙ্গুলার ছিল। অর্থাৎ জোসেরের রাজত্বকালের পূর্বে কবরগুলো আয়তাকার ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আমার কাছে মনে হলো, সো আমি এটা দাগায় ফেললাম। মনিউমেন্টস মেড অফ ড্রাইড ক্লে ব্রিক, কি দিয়ে বানানো, উইচ কাভার্ড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস ওয়্যার দ্য ডিসিজড পারসন ওয়াজ বিউরিড। এইসব ইনফরমেশনের আমাদের দরকার নাই। জাস্ট ওই একটা সাপোর্টিং আইডিয়া বা উদাহরণ দিচ্ছে, রেক্টেঙ্গুলার ছিল, কিরকম, কি দিয়ে বানানো হয়েছে, ড্রাইড ক্লে ব্রিক দিয়ে। এইসব জিনিস দরকার নাই। তবে একটা ভালো ভোকাবুলারি আপনাদেরকে শিখাইতে পারি, ডিসিজড পারসন। ডিসিজডের অর্থ হচ্ছে মৃত, পারসন অর্থ হচ্ছে ব্যক্তি। সো ডিসিজড পারসনের অর্থ হলো মৃত ব্যক্তি। খুব ভালো একটা ভোকাবুলারি, আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের এই অংশটুকু আর দরকার নাই, আমরা এই জায়গাগুলো কালো করে দিব, তাহলে আমাদের ডিস্ট্রাকশন কমে যাবে। আচ্ছা, এখন পর্যন্ত মেইন আইডিয়া একটাই, যে আগেকার কবরগুলো রেক্টেঙ্গুলার ছিল। ফর রিজনস which remain unclear, জোসেরস মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমহোটেপ। এই যে জোসেরের মেইন অফিসিয়াল যেই মানুষটা ছিল তার নাম হলো ইমহোটেপ। তো সে কিছু এখন একটা বলবে। তো সে বলতেছে কনসিভড অফ বিল্ডিং আ টলার মোর ইমপ্রেসিভ টোম্ব। সে বলতেছে যে আগেরগুলা তো রেক্টেঙ্গুলার ছিল বুঝছি, কিন্তু এখন চেঞ্জ করব। আমরা কি চেঞ্জ করব? আমরা এখন আরো টলার টোম্ব বানাবো। আগেরটাতে হবে না, আমাদের এখন একটা আরো বেশি ইমপ্রেসিভ হতে হবে। তার মানে আমরা বুঝলাম আগেরগুলো রেক্টেঙ্গুলার ছিল এবং সে এখন এটাকে চেঞ্জ করতে যাচ্ছে, সে আরো লম্বা বানাতে চাচ্ছে, আরো ইমপ্রেসিভ বানাইতে চাচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের মেইন আইডিয়া। আর এই অংশটুকু আমরা কালো করে দিই, যেটা আমাদের দরকার নাই সেটা কালো হবে। সো কালো করে দিলে হয় কি, যে ডিস্ট্রাকশন থাকবে না, তখন আপনার লাইফটা ইজি থাকবে। ফর হিজ কিং বাই স্ট্যাকিং স্টোন স্ল্যাবস অন টপ অফ ওয়ান অ্যানাদার। এই যে বলতেছে একটার উপরে আরেকটা স্ল্যাব রেখে রেখে বানাবে, এগুলো আলটিমেটলি সাপোর্টিং আইডিয়া। কিভাবে বানাচ্ছে, কি করতেছে, তো কি করতেছে সেটা তো আমার জানার দরকার না। আমি বুঝছি টলার বানাবে, এটা আমার জন্য ইনাফ। আমি বুঝছি সে
আরো ইমপ্রেসিভ করে বানাবে, এটাই আমার জন্য ইনাফ। এখন এটার মেকানিজম কি সেটা আমার জানার দরকার নেই। আর ভুলটা স্টুডেন্টরা এখানেই করে, এই যে মেকানিজম পড়তে পড়তে সময় নষ্ট করে ফেলে এবং কোনটা মেইন আইডিয়া আর কোন আইডিয়াটা বাদ দিতে হবে সেটাই বুঝে না। এর জন্য লিস্ট অফ হেডিংয়ে কিন্তু সবাই বাজে একটা মার্ক তুলে নিয়ে আসে। সো আপনি এই জিনিসগুলো বাদ দিবেন, দেখবেন খুব ইজিলি আপনার অ্যান্সার বেরোচ্ছে। সো এই জায়গাগুলো আসলে আমাদের দরকার নেই, কিভাবে বানাইতেছে সেটা বলতেছে, কালো করে দেই। জোসের ইজ থট টু হ্যাভ রেইনড ফর 19 ইয়ার্স। জোসের 19 বছরের মতো রাজত্ব করছিল। বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট আ মাচ লঙ্গার টাইম ফর হিজ রুল। কিন্তু অনেকে বলতেছে যে না, সে আসলে 19 বছর না, সে এর থেকেও বেশি সময় রাজত্ব করছে। owing to the number and size of the monuments he built, মানে সে যে এত বেশি সংখ্যক মনুমেন্ট বানাইছে এর জন্য 19 বছর ইনাফ না, আরো অনেক বেশি সময় লাগছে। এটা হচ্ছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা বলতেছেন। সো এটাও আমাদের আলটিমেটলি কোনো দরকার নাই, এসব জিনিস আমরা কেটে দিই। সো ফার এখান থেকে আমরা মেইন আইডিয়া যেটা পেলাম সেটা হলো আগেকার দিনের কবরগুলো রেক্টেঙ্গুলার ছিল এবং আগের ডিজাইনটা থেকে এখন ভিন্ন ডিজাইন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন আরো উঁচু এবং আরো ইমপ্রেসিভ টম্ব বানানোর কথা চিন্তা করা হইতেছে। সো দেখা যাক আমাদের অ্যান্সারটা কি হয়। আসেন আমরা দেখি। 1 নাম্বার, দি এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস। না, এটা কোনোভাবেই না। ডিফিকাল্ট টাস্ক, এইখানে কোনো টাস্ক নিয়ে কথাই বলে নাই। 3 নাম্বার, কিং হু সেভড হিজ পিপল। না, এখানে রাজা তার মানুষদেরকে সেভ করতেছে, এ ব্যাপারে কোনো কথা হয় নাই। 5, an overview of the external buildings and areas। না, এটা নিয়েও কোনো কথা হয় নাই, কোনো বিল্ডিং এরিয়া নিয়ে কোনো কথা হয় নাই, কথা হয়েছে কবর নিয়ে। 6 নাম্বারে বলতেছে কপিড, এমন একটা ডিজাইন যেটা অন্যরা কপি করছে, না সেটা না। 7 নাম্বার, an idea for changing the design of burial structures, এটাই হচ্ছে অ্যান্সার। বিউরিয়াল স্ট্রাকচার বলা যে কথা, টম্ব বলা একই কথা। সো এখানে চেঞ্জিং এর কথাটাও কিন্তু খুব ক্লিয়ারলি বলতেছে এবং দেখেন কত সুন্দর করে লেখা। আগে ছিল রেক্টেঙ্গুলার, এখন সে টলার করে বানাবে, ইমপ্রেসিভ করে বানাবে, তার মানে সে চেঞ্জ করতে যাচ্ছে। সো এটাই হলো আমাদের হেডিং। এটা কত নাম্বার? 5, 6, 7 নাম্বার। ওকে ফাইন। ডান। আচ্ছা, আমরা এখন সি নাম্বারটাতে আসি। খুবই ইজি, আপনি জাস্ট মেইন আইডিয়াটা পড়বেন, সাপোর্টিং আইডিয়া বাদ দিবেন, একদম পানির মতন সোজা। ভিডিওটা একটু লেংদি হইতে পারে, আমার সাথে থাকেন, আমি প্রত্যেকটা লিস্ট অফ হেডিং এর কোয়েশ্চেন সলভ করে দেখাচ্ছি, একদম পানির মতো সহজ করে দেখাবো। The step pyramid has been thoroughly examined and investigated over the last century. গত শতাব্দীতে পিরামিড নিয়ে অনেক গবেষণা হয়েছে, এটা বলতেছে। And it is known that the building process went through many different stages, এবং এই বিল্ডিংটা বানাইতে গিয়ে অনেক ডিফারেন্ট স্টেজ লাগছে, অনেক ডিফারেন্ট স্টেজে এটাকে বানানো হয়েছে, এগুলা বলতেছে। সো এখন পর্যন্ত ইম্পর্টেন্ট কিছু আমি পাচ্ছি না। আচ্ছা, হিস্টোরিয়ান মার্ক ভ্যান ডি মিরুপ কমেন্টস অন দিস রাইটিং। এই যে দেখেন, এখানে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে। এই যে সে যে একটা কথা বলছে, এই কথাটা কিন্তু এই প্যারাগ্রাফের বেশিরভাগ অংশ জুড়েই, একটা প্যারাগ্রাফের অর্ধেকের চাইতেও বেশি জাস্ট একটা কমেন্টের উপরে। তাহলে কমন সেন্স কি বলে? অ্যান্সারটা তো নিশ্চয়ই এই কমেন্টের মধ্যেই থাকার কথা। পুরা প্যারাগ্রাফ এই একটা কমেন্ট নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছে, তার মানে আনসার তো এইখানের মধ্যেই থাকার কথা। এটা তো কমন সেন্সের একটা ব্যাপার। সো এখন আপনাকে ভালো করে পড়তে হবে। সো আগের যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিই, এগুলো আমাদের কোনো দরকারে লাগবে না। কমন সেন্স, মাঝে মধ্যে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড, এখানে অনেক এক্সপেরিমেন্টেশন ছিল, ভালো কথা। তো আমি জাস্ট মাচ এক্সপেরিমেন্টেশনের মধ্যে একটা দাগ দিয়ে রাখি। Which is especially clear in the construction of pyramid in the center of the complex. এত যে এক্সপেরিমেন্টেশন ছিল এটা আসলে কনস্ট্রাকশনটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা,
এটা আলটিমেটলি আমাদের একটা সাপোর্টিং আইডিয়া ছিল, অনেক এক্সপেরিমেন্টেশন ছিল, সেটা কিভাবে বুঝলাম কনস্ট্রাকশনটা দেখে। ইট হ্যাড সেভারাল প্ল্যানস, এই যে কিছু এক্সাম্পল দিচ্ছে, অনেকগুলো সেভারাল প্ল্যানস ছিল। বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন হিস্ট্রি, তারপরে যে আরও অনেক কিছু সাপোর্টিং আইডিয়া দিচ্ছে। পাইলিং 6 লেভেলস অন টপ অফ ওয়ান অ্যানাদার, অর্থাৎ 6টা লেভেল ছিল, একটার উপরে আরেকটা লেভেল, তার উপরে আরেকটা লেভেল, তার উপরে আরেকটা লেভেল, এরকম। সো আই গেস আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো আলটিমেটলি সাপোর্টিং আইডিয়া, এটা আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, আমরা এরপর থেকে পড়ি। দ্য ওয়েট অফ দ্য ইনর্মাস ম্যাস, ম্যাস মানে হচ্ছে কোনো একটা বস্তু, কোনো একটা পাথর, যে কোনো কিছু হতে পারে। ইনর্মাস ম্যাস ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স, অর্থাৎ একটা ইনর্মাস একটা ম্যাস ছিল, কোনো একটা বিশাল বস্তু ছিল যেটা বিল্ডারদের জন্য চ্যালেঞ্জ ছিল। এটা হয়তো মুভ করানো পসিবল হয় নাই, কারণ যেহেতু বলতেছে ওয়েট অনেক বেশি। সো আমরা এই জায়গাটাকে নেই, এটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হু প্লেসড দি স্টোনস অ্যাট এন ইনওয়ার্ড ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দি মনিউমেন্ট ব্রেকিং আপ, মানে তারা একটা ইনওয়ার্ড ইনক্লিনেশন করে এটাকে সেট আপ করছে যেন এটা ভেঙে না পড়ে। এটা তো আর আমাদের দরকার নাই, বাদ, এটাও বাদ। ওকে ফাইন, এই যে দেখেন একদম ইজি জিনিস, অনেক এক্সপেরিমেন্টেশন ছিল, আর এই যে বিশাল একটা বস্তু, এটাকে নড়ানো বিল্ডারদের জন্য কঠিন একটা কাজ ছিল। দ্যাটস ইট, এই যে বলতেছে চ্যালেঞ্জ। ওকে, এখন হচ্ছে আমাদের মেইন খেলা, কোনটা হবে অ্যান্সার সেটা দেখতে হবে। ফার্স্ট ওয়ান, দি এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস, না এটা নিয়ে কোনো কথা হয় না। ডিফিকাল্ট টাস্ক, এইখানে তো একটা ঝামেলা আছে। এই যে ডিফিকাল্ট টাস্ক, দেখেন এইখানে লেখা আপনার ডিফিকাল্ট, আর এইখানে লেখা চ্যালেঞ্জ। ডিফিকাল্ট চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ডিফিকাল্ট, এগুলো কিন্তু সিনোনিমাস জিনিস। এটাই হচ্ছে অ্যান্সার। কিভাবে মিলছে দেখেন, ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, এই যে দোজ কিন্তু ভাই প্লুরাল জিনিস, এটার ডিফারেন্ট একটা কালার করি। দোজ মানে কিন্তু প্লুরাল জিনিস। এই যে দেখেন এখানে বিল্ডার যেটা, এটাও কিন্তু প্লুরাল একটা জিনিস। সো কঠিন একটা কাজ ছিল যারা ইনভলভড ছিল, আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। ডিফিকাল্ট টাস্ক বলতে বোঝাচ্ছে ইনর্মাস ম্যাস, যেটা একটা চ্যালেঞ্জ ছিল সবার জন্য। দোজ, এই দোজটা কারা? এই দোজটা হচ্ছে এই বিল্ডাররা, দেখছেন একদম পানির মতন সোজা। সো আবারও বলতেছি, আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি যদি ইনকর্পোরেট করতে পারেন, আপনি অবশ্যই 100% অ্যাকুরেসি অ্যাচিভ করতে পারবেন। এজন্য আপনার উচিত হবে ভালো করে জিনিসগুলো মনোযোগ দিয়ে পড়া, মেইন আইডিয়াটা পড়বেন, সাপোর্টিং আইডিয়াটা বাদ দিবেন, তাহলে একদম ইজি হয়ে যাবে। ওকে, আমরা এখন পরেরটাতে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা স্মার্ট কাজ করতে হবে আপনাকে। ডি নাম্বার প্যারাগ্রাফটি কি বিশাল একটা প্যারাগ্রাফ না? সো আমি স্মার্ট মানুষ, আমি ডি নাম্বার প্যারাগ্রাফ এখন পড়বো না, আমি লাস্টের দিকে পড়বো। ই নাম্বার প্যারাগ্রাফ দেখেন, এটা আরও বড় একটা প্যারাগ্রাফ, সো আমি এগুলো পড়বো না। আমি কি করব জানেন, আমি হচ্ছে এফ নাম্বার প্যারাগ্রাফটা ফার্স্টে পড়ে অ্যান্সারটা বের করব। আমি জি নাম্বার প্যারাগ্রাফটা পড়ে ফার্স্টে অ্যান্সার বের করব, কারণ এগুলো সোজা জিনিস, এখানে লাইন কম, আমি অ্যান্সার আরও ইজিলি বের করতে পারবো। সো আপনাকে শুধু অ্যাকুরেসি আনলেই হবে না, আপনাকে স্মার্টনেসটাও কিন্তু পরীক্ষাতে কাজে লাগাতে হবে। পরীক্ষাতে যে আপনি স্মার্টনেসটাকে কাজে লাগাবেন, এটাও কিন্তু একটা স্কিল। সো আমরা এফ নাম্বারটা ফার্স্টে পড়ি। আনফর্চুনেটলি all of the precautions and intricate design, intricate খুব ভালো একটা vocabulary, intricate মানে হলো জটিল, তাহলে intricate ডিজাইনের মানে হচ্ছে জটিল একটা ডিজাইন। The জটিল ডিজাইন of the underground network did not prevent ancient robbers from finding a way in, অর্থাৎ এখানে বললো যে ডিজাইনটা অনেক জটিল ছিল, যেটা দিয়ে আসলে খুঁজে পাওয়া টাফ, তারপরেও কি হয়েছে যে চোর যেগুলা ছিল এগুলা এরপরেও একটা রাস্তা খুঁজে পেয়ে গেছে, এটাই বলতেছে। জোসেরস গ্রেভ গুডস অ্যান্ড ইভেন হিজ বডি, গ্রেভ মানে কবর, গুড মানে হচ্ছে পণ্য। তো আগেকার দিনে যখন মামিফিকেশন করার পরে
কবর দেওয়া হইতো, কবর তো দেওয়া হইতো না, পিরামিডের মধ্যে ঢুকায় রেখে দেওয়া হইতো ডেড বডিকে। তখন ডেড বডির সাথে অনেক ধরনের খাবার দাবার, নাস্তা, সোনা দানা জহরত অনেক কিছু দেওয়া হইতো। ওরা ভাবতো যে যারা মরে গেছে তাদের এগুলো দরকারি জিনিস, এই টাইপের কিছু। এজন্য আগেকার দিনে কবরের সাথে, মৃত ব্যক্তির সাথে অনেক ধরনের পণ্য দিয়ে দেওয়া হতো। তো এই যে গ্রেভ গুডস যেগুলো ছিল, অ্যান্ড ইভেন হিজ বডি, এমনকি তার ডেড বডি, ওয়ার স্টোলেন। মানে চোর কি করছে, চোর কবরের মধ্যে ঢুকে সোনা দানা যা ছিল এগুলো তো নিছেই, ওরেও সাথে নিয়ে গেছে, ওর ডেড বডিটাও সাথে নিয়ে গেছে। চিন্তা করেন কোন লেভেলের চোর তাইলে এগুলা। At some point in the past, and all archaeologists found, এবং আর্কিওলজিস্টরা কি পাইছে, a small number of his valuables. আর্কিওলজিস্টরা খুবই সামান্য সংখ্যক জিনিস পাইছে। এটা তো আমরা বুঝছি যে ম্যাক্সিমাম গুডস যেহেতু নিয়ে চলে গেছে, তাহলে খুবই সামান্য সংখ্যক জিনিসই থাকবে। সো আমরা এই জায়গা থেকে যা কিছু পড়ছি তার ছোট্ট একটা সামারি হলো এই সবুজ মার্ক করা লেখাগুলো। যেহেতু বেশিরভাগ জিনিস নিয়ে চলে গেছে, তার মানে সামান্য জিনিস থাকবে। ওভারলুকড বাই থিভস, মানে এগুলা হচ্ছে চোরগুলা নেয় নাই, দেখে নাই, এরকম। ওকে, বাদ। There was enough left throughout the pyramid and its complex. মানে পিরামিডের মধ্যে যা ছিল এগুলাই পর্যাপ্ত ছিল। অল্প জিনিস ছিল, কিন্তু অল্প জিনিসই পর্যাপ্ত ছিল। কিসের জন্য পর্যাপ্ত ছিল এটা বলতেছে, to astonish and amaze the archaeologists. জিনিস ছিল অল্প, কিন্তু এই অল্প জিনিসই অ্যাস্টনিশ করার জন্য, অ্যামেজ করার জন্য ইনাফ ছিল, এটাই বলতেছে। তারপর আর্কিওলজিস্টদের কথা বলতেছে, হু এক্সকেভেটেড ইট। এক্সকেভেট মানে খনন করা। আর্কিওলজিস্টরা খনন করছে, এটা তো আমার দরকার নাই। আর্কিওলজিস্টরা অ্যামেজড হয়েছে, এটা আমার দরকার। ওরা কি খনন করছে সেটা তো আমার জানার দরকার নাই। তাহলে এই F নাম্বার প্যারাগ্রাফের মূল সামারিটা হচ্ছে, চোররা সবকিছু নিয়ে চলে গেছে, খুবই সামান্য সংখ্যক জিনিস ছিল, আর এই সামান্য সংখ্যক জিনিসটাই মানুষকে ইমপ্রেস করার জন্য ইনাফ ছিল। এই যে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ার পর আপনাকে বাংলাতে তর্জমা করে সামারিটা বলে দিচ্ছি। সো আপনি নিজেও যখন সলভ করবেন, আপনার কাজ হবে এগুলার একটু বাংলা করে করে পড়া, আপনার নিজের জন্য ভালো হবে। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা দেখি অ্যান্সার কি হয়। দেখেন 1 নম্বরে কি লেখা, এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস, না এটা নিয়ে কোনো কথা হয় না। 3 নম্বর, সেভড হিজ পিপল, সে সেভ করবে কিভাবে? চোর তো হচ্ছে তারেও নিয়ে চলে গেছে, তারও বডি নিয়ে চলে গেছে, তো সে আবার কেমনে সেভ করবে? 5 নম্বর, এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস, না এখানে বিল্ডিং এরিয়া নিয়ে কোনো কথা নেই, এখানে হচ্ছে জিনিসপাতি নিয়ে কথা হয়েছে, গুডস নিয়ে কথা হয়েছে, ভ্যালুয়েবলস নিয়ে কথা হয়েছে। 6 বলতেছে কপিড, না ভাই এখানে কপি টপি নিয়ে কোনো কথা হয় নাই। 7 তো আগেই হয়ে গেছে। 8 নাম্বারটা দেখেন, ফিউ রিমেইনস আমাদের কিওয়ার্ড, তো পুরাটা পড়েন। অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, এই যে দেখেন ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, দেখে ভালো লাগছে। এটা কিন্তু এখানে বুঝাইছে টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ এর মাধ্যমে। যা ছিল তাই কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্য ইনাফ ছিল। তারপরে যে দেখেন ফিউ রিমেইনস লেখা, এটারও একটু চোখে আঙুল দিয়ে ধরাই দিই। ফিউ রিমেইনসকে এখানে পুরা জিনিসটা এইভাবে প্রকাশ করছে, আ স্মল নাম্বার অফ ভ্যালুয়েবলস। দেখছেন কত সোজা? আপনি যদি প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারেন, আপনার কিন্তু বেশ মজা লাগবে। এবং আমি কিন্তু কোনো ফাউল টেকনিক শিখাচ্ছি না যে প্রথম 3 লাইন অ্যান্সার, শেষ 3 লাইন অ্যান্সার, একদম লেজিটিমেট টেকনিকগুলোই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবেই লিস্ট অফ হেডিং সলভ করতে হয়। এভাবেই যদি আপনি লিস্ট অফ হেডিং সলভ করেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো স্কোর উঠাতে পারবেন রিডিং মডিউলে। রিডিং মডিউল নিয়ে এত টেনশনের কিছু নাই, শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন। আমি আপনাদেরকে আরও যে কয়েকটা প্যারাগ্রাফ আছে সবগুলোর একদম প্রপার এক্সপ্লেনেশন সহ অ্যান্সারগুলো দেখায় দিচ্ছি, একদম প্রপার ওয়েতে কিভাবে সলভ করতে হবে সেটা দেখায় দিচ্ছি। সো এইটুকু হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। ভিডিওটা লেংদি হচ্ছে, আপনি যে সময় দিয়ে দেখতেছেন এটাই হচ্ছে আপনার টাইম ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্টটা আপনি প্রপারভাবে করেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো ব্যান্ড স্কোর রিডিং এর মধ্যে আসবে। আসেন আমরা এখন জি নাম্বার প্যারাগ্রাফটা দেখি। ইজিপ্টোলজিস্ট অমুক রাইটস, ঠিক আছে? তো ইজিপ্টোলজিস্টকে কি কি বলছে আমরা এসব নাম দেখতে যাব না, কি বলছে সেটা দেখতে যাব।
few monuments hold a place in human history. বলতেছে যে খুব কম মনিউমেন্টই হচ্ছে ইতিহাসের মধ্যে জায়গা করে নিতে পারে। তো এরকম কি কি? as significant as that of the step pyramid in Saqqara, অর্থাৎ স্টেপ পিরামিডের মতো খুব অল্প জিনিসই আছে যেগুলো ইতিহাসের পৃষ্ঠায় জায়গা করে নিতে পারে। তো বুঝতে পারতেছেন এটা কাইন্ড অফ একটা ইন্ট্রোডাক্টরি লাইন, সেগুলো আমাদের কোনো দরকার নাই, একটু পরে কালো করে দিব। আচ্ছা, আরেকটু পড়ি। It can be said without exaggeration that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone architecture in Egypt and in the world as a whole. একটা কোয়েশ্চেন করতেছে আর কি। তো এখানের মেইন যে ব্যাপার সেটা হলো এইটা একটা মাইলস্টোন ছিল, মানব সভ্যতার ইতিহাসে একটা মাইলস্টোন ছিল, এটাই বুঝাইতেছে। এতটুকু আমাদের দরকার নাই, আমরা কেটে দিই। আচ্ছা, লাস্টের দিকে পড়ি। The step pyramid was a revolutionary advance in architecture, অর্থাৎ আর্কিটেকচারে বা স্থাপত্যবিদ্যা, মেবি খুব কঠিন একটা বাংলা শব্দ, স্থাপত্যবিদ্যাতে এটা একটা রেভলিউশনারি অ্যাডভান্সমেন্ট ছিল। অ্যান্ড বিকেম দি আর্কিটাইপ, আর্কিটাইপ ভোকাবুলারিটা চরম লেভেলের একটা ভালো ভোকাবুলারি। আর্কিটাইপ মানে হচ্ছে ব্লু প্রিন্ট বা নীল নকশা। ব্লু প্রিন্ট তো বুঝেন, ব্লু প্রিন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে সবাই ফলো করতে চায়, একদম আদর্শ একটা জিনিস, এটাই হচ্ছে আমরা ব্লু প্রিন্ট বলে থাকি। সো এই জায়গা পর্যন্ত আমরা যা কিছু বুঝলাম সেটা হচ্ছে পিরামিড একটা ব্লুপ্রিন্ট ছিল, শেষ। আমরা আমাদের মতো করে পড়ব। পিরামিড কি ছিল? পিরামিড একটা আর্কিটাইপ বা ব্লুপ্রিন্ট ছিল। হুইচ all the other great pyramid builders of Egypt would follow, যেটা বাকি পিরামিড বিল্ডার্সরা ফলো করছে। ওকে, বাকি ওয়ার্ডগুলো কালো করে দেই। কালো হয়ে গেল, কালো হয়ে গেল, শেষ। সো এখানের মেইন বিষয়টা হলো পিরামিড একটা আর্কিটাইপ ছিল যেটা অন্যান্য পিরামিড বিল্ডাররা ফলো করছে। সিম্পল। এখন হচ্ছে মিলান, দেখেন কত সোজা। প্রপার টেকনিক থাকলে সব কিছু একেবারে পানি ভাতের মতন সোজা। এক, এরিয়াজ অ্যান্ড আর্টিফ্যাক্টস হবে না, সেভড হিজ পিপল হবে না, এক্সটার্নাল বিল্ডিংস হবে না। 6, কপিড। দেখেন এই একটা মাত্র ওয়ার্ডের মধ্যেই দাগ দিয়েছিলাম। এখানে আপনার লেখা কপিড আর জি নাম্বার প্যারাগ্রাফে লেখা ফলো। কপি, ফলো, ভাই ভাই সিনোনিম এগুলা। ওকে, পুরোটা পড়ে ফেলেন। পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড, পিরামিডের ডিজাইন যেটা অন্যরা কপি করেছিল বা অন্যরা ফলো করেছিল। কারা কপি করছিল সেটাও বলে দিছে, পিরামিড বিল্ডাররা কপি করছিল। দেখছেন, একদম সোজা, একেবারে সোজা জিনিস। সো জি এর আনসারটা আমরা পেয়ে গেলাম। নাইস। আমাদের কিন্তু এখনো দুইটা বাকি আছে, একটা হলো ই আর একটা হলো ডি। তো ডি নাম্বারটা আমরা ফার্স্টে পড়ে ফেলি। When finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. অর্থাৎ এটা ওই সময়ের সবচেয়ে টলেস্ট স্ট্রাকচার ছিল। কত মিটার হাই ছিল এসব আমার দরকার নাই, বাদ, শুধু দ্য টলেস্ট স্ট্রাকচার অফ ইটস টাইম এতটুকুতে দাগ দিই। আচ্ছা, দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ড, অর্থাৎ যে জায়গাটাতে পিরামিডটা বানানো হয়েছিল, ওয়াজ দ্য সাইজ অফ আ সিটি, সেই জায়গাটা একটা সিটির মতো, একটা শহরের একটা জায়গা নিয়ে বানানো হয়েছে। তাহলে কমপ্লেক্সটা কিসের সাইজ ছিল? সিটির সাইজ ছিল। এটাতে দাগ দিই, এটাও ইম্পর্টেন্ট মনে হচ্ছে। ইন এনশিয়েন্ট ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড আ টেম্পল, কোর্টইয়ার্ডস, শ্রাইনস অ্যান্ড লিভিং কোয়ার্টার্স ফর দ্য প্রিস্টস। প্রিস্ট মানে হচ্ছে ধর্মের পবিত্র ব্যক্তি। এই যে আমরা মুসলমানরা যেরকম আমাদের ধর্মে হুজুর বা শায়েকদেরকে যেরকম আর কি ভাবি, ওরাও হচ্ছে এরকম ভাবে আর কি, ওদেরকে প্রিস্ট বলে। আই মিন ইউ গেট দ্য আইডিয়া, রাইট? তো মেইন কথা হলো এখানে কি কি আছে, টেম্পল আছে, কোর্টইয়ার্ড আছে, শ্রাইন আছে, লিভিং কোয়ার্টার আছে, এগুলোর কথা বলতেছে কি কি আছে। এখন ভাই আপনি যদি কোর্টইয়ার্ডের বাংলা না জানেন, আপনার প্যারা খাওয়ার কিছু নাই। শ্রাইনের বাংলা না জানলে এখানে চিন্তিত হওয়ার কিচ্ছু নাই, জাস্ট পড়তে থাকেন। সব কিছু পড়ে সব কিছুর বাংলা জেনে আপনি
আর যাই হোক রিডিং সলভ করতে পারবেন না। আচ্ছা, ইট কাভার্ড আ রিজন অফ 16 হেক্টরস অ্যান্ড ওয়াজ সারাউন্ডেড বাই আ ওয়াল 10.5 মিটার্স হাই। এখানে কিন্তু ওই একই ধরনের ডেসক্রিপশন দিচ্ছে যে কোনটার হাইট কত, কোনটার ব্রেডথ কত, এইসব বলতেছে। দ্য ওয়াল হ্যাড 13 ফলস ডোরস, এই যে আবারও ডেসক্রিপশন দিচ্ছে। ইনটু ইট with only one true entrance cut into the southeast corner. Okay, just description type জিনিস. The entire wall was then ranged by a trench 750 meters long and 40 meters wide. The false doors and the trench were incorporated into the complex to discourage unwanted visitors. Just দেখেন সব description, just সব description. তার মানে একটা জিনিস কি বুঝছেন, এই যে জায়গাটাতে বানানো হয়েছে সেই জায়গাতে কোন ধরনের বিল্ডিং আছে, যে টেম্পল আছে, কোর্টইয়ার্ড আছে, শ্রাইন আছে, এইসবের শুধু ডেসক্রিপশন আর ডেসক্রিপশন দিচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে এমন একটা হেডিং দাগাবো যেখানে এইসব জিনিসের ডেসক্রিপশনের কথা বলা। ওকে, সিম্পল। তাহলে আপনাদের কাজ হবে এখন একটু দেখে বলেন কোনটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, ডেসক্রিপশন কোনটাতে দিচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট 5 সেকেন্ড সময় দিলাম, কুইকলি দেখে বলেন কোনটা অ্যান্সার হতে পারে। 5 4 3 2 1। অ্যান্সার হচ্ছে 5 নাম্বার। কিভাবে? এই যে এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস, এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কিন্তু ভাইয়া কথা বলছে। এই যে টেম্পল কি, কোর্টইয়ার্ড, শ্রাইনস, লিভিং কোয়ার্টার্স, এগুলো নিয়ে কথা বলছে। এরিয়া নিয়ে কথা বলছে। এরিয়া মানে হচ্ছে যে দ্য কমপ্লেক্স। সো আমাদের অ্যান্সার হচ্ছে 5 নাম্বারটা। শেষ। লাস্ট আছে আমাদের ই নাম্বার। সো আমরা ই নাম্বারটা পড়ি। ই নাম্বারে কি লেখা? দ্য বিউরিয়াল চেম্বার অফ দ্য টোম্ব। এই যে ফার্স্ট লাইনগুলো একটু পড়েন। একটা প্যারাগ্রাফের শুরুর দিকের এক একটা সেন্টেন্স পড়ে আপনি বুঝতে পারবেন এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা হচ্ছে। আইএলটিএস এর রাইটিংটা তো আসলে খুব উঁচু মাপের রাইটিং, তো এখানে দেখা যায় এক একটা প্যারাগ্রাফে জাস্ট একটা আইডিয়া নিয়েই কথা হয়। এমন না যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটা একটা প্যারাগ্রাফের মধ্যে এনে কথা বলে। ওরা দেখা যায় অ্যাডভান্টেজকে যদি একটা প্যারাগ্রাফে কথা বলে, ডিসঅ্যাডভান্টেজকে অন্য আরেকটা প্যারাগ্রাফে কথা বলে। সো এখানে আমরা যেহেতু একটা বিরাট বড় একটা প্যারাগ্রাফ, সো হয়তো আমরা পড়ার সময় পাবো না, টাইম পেলে তো অফকোর্স খুবই ভালো, বাট আমাদের এখানে কমন সেন্সটাকে একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে কি লেখা? বিউরিয়াল চেম্বার অফ দ্য টোম্ব। বিউরিয়াল চেম্বার মানে যে কক্ষের মধ্যে ডেড বডিটাকে রাখা হয়। তার মানে আপনি বুঝতে পারতেছেন এইখানে কোনো কক্ষের ভেতরের অংশ নিয়ে কথা বলতে পারে। আই ডোন্ট নো, নাও বলতে পারে, জাস্ট একটা রাফ আইডিয়া করতেছি। ওয়ার দ্য কিংস বডি ওয়াজ লেইড টু রেস্ট, এই যে এই কথাটাই বলছিলাম, যেখানে দাফন করা হবে। ওয়াজ ডাগ বিনিথ দি বেস অফ দ্য পিরামিড, অর্থাৎ একটা পিরামিডের ভেতরে রাখা হয়েছিল। সারাউন্ডেড বাই আ ভাস্ট মেজ of long tunnels that had rooms of them to discourage robbers. এগুলো আন্দাজ ইনফরমেশন, এগুলো বাদ, দরকার নেই। One of the most mysterious discoveries found inside the pyramid, এই যে পিরামিডের ভেতরে কি পাইছে সেটা নিয়ে কথা বলবে, was a large number of stone vessels, অর্থাৎ এটার ভেতরে স্টোন ভেসেলস পাইছিল। পিরামিডটা যখন ওরা ঢুকছে পিরামিডের ভেতরে তখন কি পাইছে? স্টোন ভেসেল পাইছে। স্টোন ভেসেল কি এটা আমি জানি না, এটা আমার জানার দরকার নেই। আমি জাস্ট বুঝছি যে পিরামিডের ভেতরে ঢুকে স্টোন ভেসেল পাইছে, দ্যাটস ইট, এটাই তো ইনাফ। ওভার 40,000 অফ দিস ভেসেলস, এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই ভেসেল মেসেল নিয়ে আবার কথা বলতেছে, সাপোর্টিং আইডিয়া দিবে। ওকে, তারপরে এই যে দেখেন দে আর ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস, অর্থাৎ এগুলোর মধ্যে কার নাম লেখা ছিল। ইনস্ক্রাইব মানে লিখা, লিখে রাখা, কার নাম লেখা ছিল স্টোন ভেসেলের মধ্যে, এগুলো নিয়ে কথা বলতেছে। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছেন এগুলো আলটিমেটলি সাপোর্টিং আইডিয়া। স্টোন ভেসেল পাইছে, সেই স্টোন ভেসেলের শেপ কেমন ছিল, কার নাম লেখা ছিল, কার দাদার নাম লেখা ছিল, এইসব লেখা আছে এখানে, এগুলো সাপোর্টিং আইডিয়া। আবার দেখেন এই সেন্টেন্সটার মধ্যে আপনার ভেসেল নিয়ে কথা বলতেছে। ওকে, সো এই সবগুলো আলটিমেটলি আমাদের কোনো দরকার নাই, আমরা বুঝছি এগুলো সাপোর্টিং আইডিয়া।
আমরা এখন স্মার্ট, আমরা এখন সবকিছু পড়বো না, এখন আমরা চোখের আন্দাজে অনেক কিছু বাদ দিতে পারবো। দি আর্কিওলজিস্টস অমুক মানুষ হু এক্সকেভেটেড, এই যে তার এই যে ফিলিপ লোয়ারের ব্যাপারে এখন সাপোর্টিং আইডিয়া দিচ্ছে, দরকার নাই, এগুলা বাদ, সব বাদ। দি আর্কিওলজিস্ট অমুক সব বাদ। Believe they were originally stored and the given a proper burial by Djoser in his pyramid to honor his predecessors. অর্থাৎ এখানে সম্মান করার জন্য এগুলা দিছে। ওকে, ওই স্টোন ভেসেলের কথাই আবার ঘুরে ফিরে আসতেছে। আবার দেখেন এই যে লাস্ট সেন্টেন্স যেটা, সেখানেও এই স্টোন ভেসেল নিয়ে কথা হইতেছে। ওকে, সো এই জায়গাগুলা আমাদের দরকার নাই। আমি এখন পুরো জিনিসটার সামারি আপনাদেরকে বলে দিই। যেহেতু স্টোন ভেসেল সবুজ কালি দিয়ে দাগানোর পরে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে স্টোন ভেসেল নিয়ে কথা বলতেছে, তার মানে বাকিগুলো সাপোর্টিং আইডিয়া। তো মেইন ব্যাপার হলো ফার্স্ট লাইনটা খেয়াল করেন, বিউরিয়াল চেম্বার অফ দ্য টম্ব, অর্থাৎ পিরামিডের ভেতরে যে বিউরিয়াল চেম্বার ছিল, একটা ডেড বডিকে রাখার যে রুম ছিল, ওইটা নিয়ে কথা হচ্ছে। তারপর বলতেছে পিরামিডের ভেতরে ঢুকে স্টোন ভেসেল পাওয়া গেছে, প্রত্নবস্তু পাওয়া গেছে। সো এইগুলার আলোকে এখন আমাকে বের করতে হবে which one is the correct answer. সো আমি আপনাদেরকে এখন আবারও আগের মতো করে 5 সেকেন্ড টাইম দিব, অ্যান্ড আপনাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করা কোনটা কারেক্ট অ্যান্সার। 5 সেকেন্ড টাইম। 5 4 3 2 1 টাইমস আপ। আই গেস আপনারা বুঝে গেছেন যে অ্যান্সারটা হচ্ছে 1 নাম্বার। কিভাবে? এই যে এরিয়াস নিয়ে কথা হয়েছে, পিরামিডের ভেতরে বিউরিয়াল চেম্বার ছিল, এইটা ছিল, ওইটা ছিল, এগুলো হচ্ছে পিরামিডের ভেতরের এরিয়ার কথা বলতেছে। তারপর আর্টিফ্যাক্ট মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক বস্তু। দেখেন তো এখানে প্রত্নতাত্ত্বিক বস্তু নিয়ে কি কথা হয় নাই? স্টোন ভেসেল নিয়ে কি কথা হয় নাই? এই স্টোন ভেসেলটাই তো হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক বস্তু। স্টোন ভেসেলস, এটাই তো আমাদের প্রত্নতাত্ত্বিক বস্তু। এবং এগুলো কোথায় পাওয়া গেছে? পিরামিডের ভেতরে না বাইরে? উইদিন দি পিরামিডের ভেতরে পাওয়া গেছে এগুলো। সো যেহেতু সব লজিক মিলে গেছে, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। আমি আর অ্যান্সার লিখি নাই, বাট আপনারা আই গেস বুঝতে পারছেন। সো এখন হচ্ছে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। অলরেডি অনেক সময় হয়ে গেছে, সো যারা ধৈর্য ধরে দেখতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা, তাদেরকে ফার্স্টেই হচ্ছে আমার তরফ থেকে একটা বিগ থ্যাঙ্ক জানাচ্ছি আমি। বিকজ পড়াশোনা যখন করবেন, আপনাদের কিন্তু একটা ভালো সময় ইনভেস্ট করতে হবে, এবং সময়ের ইনভেস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টমেন্ট। টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা সময়ের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি না। আপনি যদি কি বলে যে যদি ভালো টেকনিকওয়ালা, ভালো লজিকওয়ালা যদি ভিডিও 1 ঘন্টাও দেখেন, সেটা কিন্তু আপনার ওয়েস্ট অফ টাইম না, বরং সেটা আপনার ইনভেস্টমেন্ট। সো আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করছি যে কোন ধরনের লিস্ট অফ হেডিং আপনাদের আসতে পারে, এবং মেইন আইডিয়াটা আপনারা কিভাবে নেবেন, সাপোর্টিং আইডিয়াটা কিভাবে বাদ দিবেন, উদাহরণটাকে কিভাবে বাদ দিবেন, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইছি। আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে প্রথম 3 লাইনে আনসার, শেষ 3 লাইনে আনসার, এসব আমরা কেউ জানি না। সো প্রপার টেকনিক দিয়ে আপনাদেরকে আমি আমার লেভেল বেস্টটা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এমনকি আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের বাংলা ভেঙে 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 আপনাদেরকে বুঝায় দেখাইছি, আপনারা যেন ডিস্ট্র্যাক্টেড না হন। এই জন্য যে আইডিয়াগুলো দরকার নেই সেগুলো আমি হচ্ছে একদম কালো করে দিয়ে দিয়েছি। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার, যে আমরা যদি ভালো করে টেকনিকগুলো শিখে অ্যাপ্লাই করতে পারি, ইনশাল্লাহ আমাদের একটা ভালো স্কোর আসবে। ওকে, সো আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের নেক্সট কোন ভিডিও আপনারা চান অফকোর্স জানাবেন, অ্যান্ড আমাদের দিক থেকে ডেডিকেশনের কোনো প্রকারেরই কমতি থাকবে না। আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাচ্ছি। আগের যখন ফার্স্টের দিকে ভিডিওগুলো যখন আপলোড করা স্টার্ট করছি, তখন আপনারা সবাই বলছেন যে লিস্ট অফ হেডিং নিয়ে ভিডিও চাই, লিস্ট অফ হেডিং নিয়ে ভিডিও চাই। সো লিস্ট অফ হেডিং যেহেতু আমি দেখলাম অনেক বিশাল একটা জিনিস, একটু বড় করে ডিটেইলে পড়াতে হবে, একটা ভিডিওতে অ্যাকচুয়ালি হবে না। এর জন্য আমি সাথে সাথে 2টা ভিডিও বানাইছি। অ্যান্ড ইনডিড এই মোমেন্টে কিন্তু কারেন্টও নেই আমার বাসাতে, আমি একটু ঘেমে ঘেমে ভিডিওটা বানাচ্ছি, বাট আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও চান, কোন টপিকের উপরে ভিডিও চান, আপনারা অফকোর্স আমাদেরকে জানাবেন। অ্যান্ড আমরা এমনভাবেই চাই যে এই চ্যানেলটার হাত ধরেই যেন আপনার IELTS এর একটা ভালো প্রস্তুতি হয়। অফকোর্স দেয়ার আর সো মেনি চ্যানেলস আউট দেয়ার যাদের থেকে অফকোর্স আপনারা হেল্প নেবেন, বাট এই চ্যানেলটাও যেন আপনাদের পছন্দের তালিকাতে একটা চ্যানেল হয়ে থাকে। সো আর আরেকটা লাস্ট জিনিস বলবো,
আমরা তো আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছি। সো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের ভিডিওসগুলোতে লাইক করবেন, আমাদের ভিডিওগুলো যদি মনে হয় যে হেল্পফুল, আরেকজনকে দিলে সে তার লিস্ট অফ হেডিংয়ের সমস্যাটা দূর করতে পারবে, তাহলে তার কাছে একটু কষ্ট করে পৌঁছায় দেন। লাইকটা করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর যদি কোনো কিছুই করতে ইচ্ছা না করে অ্যাটলিস্ট আমাদের জন্য দোয়া করেন, সো দ্যাট আমরা যেন আরও অনেক 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 বেশি মানুষের আইএলটিএস প্রিপারেশনে হেল্প করতে পারি। সো নেক্সট কোনো ভিডিওতে আবারও আমার সাথে আপনাদের দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।